হিটলার সারাক্ষণবর লেখিকা আয়েশা। পর্ব ২৭। ভোর হওয়ার ঠিক আগে আগে যখন চারদিক হালকা ফর্সা হতে শুরু করেছে, ঘুমে মগ্ন মাহির হঠাৎ তার উন্মুক্ত বুকে পানি জাতীয় কিছু একটার স্পর্শ অনুভব করল। তপ্ত সেই জলের ছোঁয়ায় সে চট করে চোখ মেলল। ঘরের আবছা আলোয় ভালো করে তাকাতেই মাহিরের বুকটা ছ্যাঁত করে উঠল। সে দেখল তার প্রাণ পাখি, তার জান রুবা তার বুকের ওপর মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, তার পুরো শরীরটা কাঁপছে। বুয়ের এমন কান্না দেখে মাহির এক লহমায় সমস্ত ঘুম ভুলে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে রুবাকে সহ এক ঝটকায় সোজা হয়ে উঠে বসল। সে রুবার চোখের জল মুছে দিয়ে আকুল হয়ে জিজ্ঞেস করল, জান, সোনা, কলিজা, পাখি আমার, কি হয়েছে? কান্না করছ কেন? বেশি ব্যথা করছে ও জান? বলো আমায়, কোথায় কষ্ট হচ্ছে? প্লিজ চুপ করে থেকো না, প্লিজ বলো। প্রাণপ্রিয় স্বামীর এমন আদরমাখা কণ্ঠ আর চরম ব্যাকুলতা দেখে রুবা নিজের কান্না কিছুটা থামানোর চেষ্টা করল। কিন্তু তার বুক ঠেলে আসা কান্না যেন থামছিলই না। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে ভাঙা গলায় বলল, আমার আমার খুব পেট ব্যথা করছে আর আর বলতে বলতেই রুবার একটা জোরে হেঁচকি উঠে গেল। মাহির আরও বেশি ঘাবড়ে গেল। সে রুবার গাল দুটো দুহাতে ধরে বলল, আর কি জান? বলো প্লিজ বলো। মাহিরকে এতটা দিশেহারা হতে দেখে রুবা নিজের কান্না কোনো রকমে সামলে চোখ নিচু করে বলল, আর ব্লিডিং হচ্ছে। হোয়াট? ব্লিডিং হচ্ছে মানে? মাহির উচ্চস্বরে বলে উঠল। এক মুহূর্তের জন্য তার মাথা কাজ করা বন্ধ করে দিল। সে মনে মনে ভাবল, গত রাতে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সে কি রুবাকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে। মাহির মাথায় হাত দিয়ে বলতে লাগল, আল্লাহ, আমি এখন কি করব? জান, সরি। আমি এটা কি করলাম? এই বলে মাহির অনুশোচনায় রুবাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। সে এক হাত দিয়ে পাশে রাখা মোবাইলটা নিয়ে টাইম দেখল আর ডাক্তারকে কল করতে যাবে। ঠিক তখনই হঠাৎ তার মাথায় কিছু একটা মনে পড়ল। মাহির মোবাইলটা পাশে রেখে রুবার মাথায় আদুরেভাবে হাত বুলাতে বুলাতে বলল, বার্ড, একটা কথা জিজ্ঞেস করব। দেখো, তোমার সবকিছু জানার অধিকার আমার আছে, তাই না? রুবা মাহিরের চওড়া বুকে মুখ গুঁজে আলতো করে বলল, হুম। তোমার পিরিয়ডের তারিখ কি চলে গেছে? নাকি এখনো হওনি? মাহির অত্যন্ত নরম সুরে শুধাল। মাহিরের কথা শুনে রুবা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। আসলে তার পিরিয়ডের তো তারিখ কোনো সময় ঠিক থাকে না। কখন হয় আর কখন হয় না তার কিছুই মনে থাকে না। সে মাথা নেড়ে বলল, না, হয়নি এখনো। আমার ডেটে ডেট হয় না কোনোবার। মাহির এতক্ষণ ধরে রাখা লম্বা নিঃশ্বাসটা স্বস্তির সাথে ছাড়ল। যাক বাবা! সে এতক্ষণ ধরে ভাবছিল তার বেপরোয়া ব্যবহারের জন্যই হয়তো রুবার এই দশা হয়েছে। মাহির নিজেকে স্বাভাবিক করে রুবার কপালে একটা চুমু খেয়ে বলল, তোমার পিরিয়ড হয়েছে পাখি, চিন্তা করো না। চলো আমি সব ফ্রেশ করে দিই। এই বলে মাহির রুবাকে কোলে তুলে নিয়ে পেছন দিকে ফিরতে দেখল বিছানার ধবধবে সাদা চাদরটা রক্তে ভিজে লাল হয়ে গেছে। তা দেখে রুবা লজ্জায় এক্কেবারে নীল হয়ে গেল। সে দুই হাতে মুখ ঢেকে মাহিরের বুকে নিজের মুখটা এক্কেবারে গুঁজে দিল। মাহির রুবাকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে অত্যন্ত মৃদু ও ভালোবাসামাখা গলায় বলতে লাগল, রুবা, এগুলো তো লজ্জার কিছু নেই। আজ তোমরা মেয়েরা প্রতি মাসে এই কষ্টের মধ্য দিয়ে যাও বলেই তো এই দুনিয়াতে আমি, তুমি আর কতশো সন্তান এই দুনিয়ার আলো দেখছে। এটা তো একটা পবিত্র বিষয়, জান। বরের মুখে এমন সুন্দর ও সম্মানজনক কথা শুনে রুবার চোখের কোণ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ল, তবে এবার সেটা কষ্টের নয়, এক বুক শান্তির। মাহির রুবাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে সাবধানে নিচে নামিয়ে দিল। এরপর সে বাইরে এসে তাড়াতাড়ি আলমারি থেকে রুবার প্রয়োজনীয় কাপড় আর জিনিসপত্র নিল। সাথে বিছানা থেকে সেই ভেজা চাদরটা টেনে এক ঝটকায় ওয়াশিং বাকেটে ফেলে দিয়ে সে আবারও ওয়াশরুমে ঢুকল। রুবার শরীর পিরিয়ডের ব্যথায় ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। মাহির অত্যন্ত যত্ন সহকারে রুবাকে ফ্রেশ করিয়ে দিল এবং নিজেও দ্রুত ফ্রেশ হয়ে রুবাকে আলতো করে কোলে তুলে নিয়ে আবারও রুমে চলে আসল।
রুবা অতিরিক্ত দুর্বল আর অসুস্থ বোধ করায় সে মাহিরের উন্মুক্ত বুকে চোখ বন্ধ করে মাথা রেখে শান্ত হয়ে রইল। মাহির রুবাকে সোফায় বসিয়ে কুশন দিয়ে কমফোর্ট তৈরি করে তার শরীরটা একটা পাতলা চাদর দিয়ে ঢেকে দিল। এরপর সে আলমারি থেকে আর একটি নতুন চাদর বের করে খুব সুন্দর করে বিছানায় বিছিয়ে সাজিয়ে দিল। বিছানা করা শেষ হতেই সে রুবাকে সোফা থেকে কোলে তুলে নিয়ে পরম মমতায় বিছানায় শুইয়ে দিল। নিজের শরীরটা ঢাকতে সে দ্রুত একটি কালো রঙের ট্রাউজার পরে রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হয়ে মাহির সোজা চলে গেল কিচেনে। সেখানে গিয়ে সে আগে একটি পাত্রে পানি গরম হতে দিল আর অন্য একটি চুলায় রুবার জন্য হোমমেড হেলদি স্যুপ তৈরি করতে বসাল। কিছুক্ষণ পর স্যুপ তৈরি হয়ে গেলে মাহির একটি ওয়াটার হটপটে গরম পানিগুলো ভরে নিল এবং একটি বাটিতে গরম গরম স্যুপ ঢেলে নিল। সে ট্রেতে করে সেগুলো নিয়ে দ্রুত নিজের রুমের দিকে গেল। রুমে গিয়ে দেখল রুবা চোখ বন্ধ করে কুঁকড়ে শুয়ে আছে। সে দ্রুত তার কাছে গিয়ে রুবাকে আলতো করে ডাকল, জান ওঠো একটু, এগুলো খেয়ে নাও। মাহিরের ডাক শুনে রুবা চোখ মেলে তাকাল। রুবাকে তাকাতে দেখে মাহির তাকে পিঠে হাত দিয়ে হালকা করে ধরে বিছানায় বসাল। এরপর বলল, বার্ড, এই স্যুপটা একটু খেয়ে নাও আর পেটে এই হট ব্যাগটা দিয়ে সেঁক দাও, দেখবে ব্যথা অনেক কমে যাবে। এই বলে মাহির স্যুপের বাটিটা হাতে নিয়ে ফু দিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে রুবাকে খাওয়াতে লাগল। রুবাও চুপচাপ বাধ্য মেয়ের মতো বরের হাতের স্যুপ খেতে লাগল। খাওয়া শেষ করে মাহির বাটিটা পাশে রেখে হট ব্যাগটা রুবার পেটের ওপর আলতো করে চেপে ধরল এবং রুবাকে নিজের বুকের সাথে জড়িয়ে শুয়ে পড়ল। মাহিরের এক হাত রুবার মাথায় বিলি কাটছিল আর অন্য হাত দিয়ে সে হট ব্যাগটা ধরে রেখেছিল। বরের বুকের ওম আর গরম সেঁকের আরামে রুবার চোখের পাতা আস্তে আস্তে ভারী হতে লাগল এবং কিছুক্ষণ পর সে গভীর ঘুমে তলিয়ে গেল। রুবার নিয়মিত ও শান্ত নিঃশ্বাসের শব্দ শুনে মাহির একটা দীর্ঘশ্বাস ফেলে রুবাকে আলতো করে বালিশে শুইয়ে দিল। ঠিক তখনই চারদিকের মসজিদ থেকে ভোরের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসতে লাগল। মাহির আবারও ওয়াশরুমে গিয়ে অজু বানিয়ে কাপড় বদলে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে সে আল্লাহর কাছে নিজের ফ্যামিলি, সবার জন্য আর বিশেষ করে তার এই ছোট্ট অবুঝ বুটার সুস্থতা কামনার জন্য অনেক দোয়া করল। নামাজ পড়ে মোনাজাত শেষে সে রুবার কাছে গেল। রুবার মাথায় হাত দিয়ে যখনই সে ফু দিতে যাবে, অমনি এক ঝটকায় নিজের হাতটা নামিয়ে ফেলল। রুবার কপাল আর গা যেন এক্কেবারে আগুনের মতো উত্তপ্ত। তীব্র জ্বরে রুবার পুরো শরীর পুড়ে যাচ্ছে দেখে মাহির এক্কেবারে ঘাবড়ে গেল। আল্লাহ! রুবার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, এখন আমি কি করব? সে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে নিচে নেমে গেল এবং একটি বাটিতে করে হালকা কুসুম গরম পানি নিয়ে আসল। রুমে এসে মাহির রুবার পাশে বসে একটি নরম কাপড় পানিতে ভিজিয়ে রুবার সারা শরীর খুব ভালো করে মুছে দিতে লাগল। তার ভেজা গায়ের কাপড় বদলে দিয়ে সে রুবার কপালে জলপট্টি দিতে শুরু করল। যতক্ষণ না শরীরের তাপমাত্রা কমছিল, মাহির একনাগাড়ে জলপট্টি দিয়ে গেল। এর মধ্যে সে রুবাকে অনেক কষ্টে ঘুম থেকে ডেকে তুলে হালকা কিছু খাইয়ে একটা জ্বরের ওষুধ খাইয়ে দিল। ওষুধ খাওয়ার পর রুবা আবারও মাহিরের হাতটা শক্ত করে ধরে জ্বরের ঘোরে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ল। মাহির রুবার পাশে বসে রইল। তার চোখে ঘুম নেই, আছে শুধু তার প্রাণপাখির জন্য এক বুক ভালোবাসা আর উদ্বেগ। চৌধুরী ম্যানশনের সদর দরজার সামনে আজ দীর্ঘ ৩ দিন পর শিহাবের রাজকীয় কালো মার্সিডিজ গাড়িটি এসে সশব্দে থামল। গাড়ি থামার শব্দ পেয়ে দায়িত্বরত দারোয়ান চটজলদি দৌড়ে এসে গাড়ির দরজা খুলে দিল। কিন্তু দরজা খুলতেই ভেতরের মানুষটিকে দেখে দারোয়ান অবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইল, তার মুখ দিয়ে কোনো কথা সরল না। গাড়ির আওয়াজ পেয়ে নিয়াজ সাহেবও নিজের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে পা রেখেছিলেন। কিন্তু সামনের দিকে তাকাতেই তিনি এক নিমেষে স্তব্ধ হয়ে গেলেন। নিয়াজ সাহেব নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে বিড়বিড় করে বললেন, আমি কি ঠিক দেখছি, নাকি আমার চোখের চাশমাটাই নষ্ট হয়ে গেছে? ঠিক একই সময়ে মারিয়াও নিজের কিছু কাজের জন্য বের হচ্ছিল, কিন্তু মাঝপথে সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে সেও পাথরের মতো স্থবির হয়ে গেল। কি ভাবছেন? শিহাব ফিরে এসেছে বলে সবাই এত অবাক হচ্ছে? হুম, একদমই না।
সবাই শিহাবকে দেখে নয়, বরং শিহাবের এই সম্পূর্ণ নতুন ও অবিশ্বাস্য রূপটি দেখে বিস্ময়ে নির্বাক হয়ে গেছে। কারণ শিহাবের পরনে আজ কোনো চেনা কালো শার্ট বা দামি ব্লেজার স্যুট নেই। আজ সে এক্কেবারে ভিন্ন রূপে দাঁড়িয়ে আছে। তার পরনে আজ একটি স্নিগ্ধ কালো পাঞ্জাবি আর সাদা পাজামা। গালে সুন্দর চাপ দাড়ি, মাথায় টুপি আর তার পুরো শরীর থেকে ভেসে আসছে আতরের এক পবিত্র ও মিষ্টি সুবাস। তার চেনা উদ্ধত চেহারায় আজ এক অদ্ভুত মায়াবী ও স্নিগ্ধ ভাব। শিহাব ধীর পায়ে হেঁটে নিয়াজ সাহেবের কাছে গেল এবং পরম ভক্তিতে ওনার পা ছুঁয়ে সালাম করে অনেকক্ষণ নিচু হয়ে বসে রইল। নিজের ছেলের এমন অভাবনীয় পরিবর্তন দেখে নিয়াজ সাহেবের বুকটা কেঁপে উঠল। শিহাব নিচু স্বরে অত্যন্ত নরম গলায় বলল, বাবা, কেমন আছেন? শরীর ঠিক আছে তো আপনার? ছেলের মুখে এমন আদব কায়দা আর মধুর ব্যবহার দেখে নিয়াজ সাহেবের অবস্থা এমন হল যে তিনি বুঝি হার্ট অ্যাটাকি করে বসবেন। তিনি নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে মারিয়ার দিকে তাকিয়ে আকুল হয়ে বললেন, মারে, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? নাকি আমার চশমার পাওয়ার হঠাৎ কমে গেছে রে মা? আমাকে একটু হাত ধরে সোফায় নিয়ে গিয়ে বসাতো। মারিয়া নিজের ঘোর কেটে উঠতেই দ্রুত এগিয়ে এসে নিয়াজ সাহেবকে ধরে সোফায় নিয়ে গিয়ে বসাল। নিয়াজ সাহেব সোফায় আরাম করে বসে শিহাবের দিকে তাকিয়ে রসিকতা করে বললেন, তুমি কি সত্যিই আমার ছেলে শিহাব, নাকি ওর কোনো ভালো আত্মা বাবা? যে ছেলে শার্ট ছাড়া গায়ে কিছুই দিত না, আজ সে এক্কেবারে হাজী সাহেব হয়ে গেল কিভাবে? বাবার এমন রসিকতায় শিহাব একটুও রাগ করল না, বরং তার মুখে এক টুকরো শান্ত হাসি ফুটে উঠল। সে সোজা ওপরের দিকে পা বাড়িয়ে যেতে যেতে গম্ভীর কিন্তু ভদ্র সুরে বলল, মিস মারিয়া, ওপরে আসুন। আপনার সাথে কিছু কথা আছে। এই বলে শিহাব নিজের রুমের দিকে চলে গেল। নরম তুলতুলে পশমের এক মিষ্টি ছোঁয়ায় রুবা আস্তে আস্তে পিটপিট করে নিজের চোখের পাতা মেলল। চোখ খুলেই সে দেখল তাদের আদরের বিড়ালছানা কিটি এক্কেবারে তার বুকের সাথে লেপ্টে শুয়ে আছে। কিটির এই কিউট কাণ্ড দেখে রুবা মুচকি হেসে তাকে জড়িয়ে ধরে বিছানায় উঠে বসল। কিন্তু চারপাশে তাকিয়ে যখন সে দেখল রুমে তার হিটলার বর নেই, তখন সে পাশেই টেবিলের ওপর রাখা মোবাইলটা হাতে নিল সময় দেখার জন্য। আর মোবাইলের স্ক্রিনে চোখ পড়তেই রুবার চক্ষু চড়গাছ। ঘড়িতে তখন রাত ৮টা বেজে গেছে। ওহ মাই গড! রাত ৮টা বেজে গেছে। রুবা আঁতকে উঠে তাড়াতাড়ি কিটিকে বিছানায় ছেড়ে দিয়ে এক লাফে উঠে দাঁড়াল। শরীরটা এখনও একটু দুর্বল লাগলেও সে আর দেরি না করে দ্রুত ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ছুটে গেল। ফ্রেশ হয়ে ও সুন্দর একটা জামা পরে রুবা রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে নিচে নেমে গেল। নিচে নামতেই তার কানে এল রান্নাঘর থেকে হালকা টুংটাং শব্দ। উঁকি দিয়ে দেখল তার গম্ভীর হিটলার বর অ্যাপ্রন পরে অত্যন্ত মনোযোগ দিয়ে কিচেনে কাজ করছে। বরের এই কিউট রূপ দেখে রুবার ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। সে এক্কেবারে শব্দ না করে বিড়ালের মতো পায়ে পায়ে এগিয়ে গিয়ে মাহিরকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। হাতে থাকা সবজি কাটতে কাটতে মাহিরের ছুরির হাত মাঝপথেই থেমে গেল। সে পেছনে ফিরে না তাকিয়েই অত্যন্ত নরম ও ভালোবাসামাখা সুরে জিজ্ঞেস করল, শরীর এখন কেমন লাগছে বার্ড? এই বলেই সে আবার সবজি কাটায় মন দিল। রুবা অবাক হয়ে মাহিরের পিঠে মুখ ঘষে বলল, আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে আমি এসেছি? আমি তো আজ পায়ে কোনো নুপুরও পরিনি। মাহির মুচকি হাসল। সে সবজি কাটা থামিয়ে এক ঝটকায় পেছন ফিরে রুবাকে আলতো করে নিজের বুকের কাছে টেনে নিল। এরপর রুবার নাকের সাথে নিজের নাক ঘষে এক মাদকতা ভরা কণ্ঠে বলল, পায়ে নুপুর না পড়লে কি হবে পাখি? তোমার এই মায়াবী শরীরের সুবাস তো আর লুকিয়ে রাখা যায় না। ওটাই আমাকে আগেভাগে জানান দিয়ে দেয় যে আমার জান আমার আশেপাশে আছে। বরের এমন রোমান্টিক জবাবে রুবা লজ্জায় লাল হয়ে গেল। মাহির আর কোনো কথা না বাড়িয়ে রুবাকে একটানে কিচেন কেবিনেটের ওপর বসিয়ে দিল। রুবা পা দুলিয়ে বসতেই মাহির তার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, একদম নিচে নামবে না, ওকে? আজ তুমি অসুস্থ, তাই আজ তুমি আমাকে শুধু অর্ডার করবে, আর তোমার এই বর তা হাসিমুখে পালন করবে। এখন বলো, কফি খাবে নাকি চা?
নাকি অন্য কিছু রান্না করে দেব? মাহিরের মুখে এমন দয়ালু ও বাধ্য বরের কথা শুনে রুবা মনে মনে এক মহা দুষ্টু বাঁকা হাসি হাসল। সে ভাবল, আচ্ছা বাবু, আজ সুযোগ পেয়েছ বরের দায়িত্ব পালন করার। দাঁড়াও, তোমাকে আজ একটু ভালোমতো জ্বালিয়ে নিই। রুবা মুখে এক্কেবারে নিরীহ একটা ভাব এনে বলল, উমং, চাকফি কিচ্ছু খাব না। আমার না খুব অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে। মাহির ভ্রু উঁচিয়ে বলল, কি খেতে ইচ্ছে করছে, বলো। রুবা আঙুল গুনে গুনে বলতে লাগল, বেশি কিছু না। প্রথমে আমাকে একদম রেস্টুরেন্ট স্টাইলের হানি চিলি পটেটো বানিয়ে দিন। তারপর একটু চিজি হোয়াইট সস পাস্তা, আর ডেজার্ট হিসেবে চকলেট লাভা কেক। ব্যাস এইটুকুই। এমন কঠিন আর ঝামেলার রেসিপিগুলোর নাম শুনে মাহিরের চোখ কপালে উঠে গেল। ঘরের সাধারণ রান্নাবান্না সে করতে পারলেও এই সব রেস্টুরেন্টের আইটেম এই মুহূর্তে একা একা বানানো কতটা কষ্টের তা সে ভালো করেই জানে। কিন্তু যেহেতু সে নিজেই আজ রুবাকে অর্ডারের অধিকার দিয়েছে, তাই সে আর না বলতে পারল না। মাহির নিজের ভেতরের অস্বস্তি লুকিয়ে মুখে একটা জোরপূর্বক মিষ্টি হাসি ফুটিয়ে বলল, আচ্ছা জান, তোমার জন্য আজ এই হিটলার বর শেফ হয়ে যাবে। তুমি শুধু বসে বসে দেখো। এই বলে মাহির ইউটিউব দেখে রেসিপি মিলিয়ে অত্যন্ত কষ্ট করে এক একটা জিনিস কাটাকুটি আর রান্না করতে লাগল। কখনো কড়াইতে তেল ছিটকে আসছিল, তো কখনো সস খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছিল। মাহিরের এই দিশেহারা অবস্থা দেখে কেবিনেটে বসে রুবা মুখ চেপে হেসেই খুন। মাহির রান্না করতে করতে আর চোখে রুবার সেই দুষ্টুমি ভরা হাসিটা দেখল। সে খুব ভালো করেই বুঝতে পারছে যে তার বাচাল পাখিটা ইচ্ছে করে তাকে কষ্ট দেওয়ার জন্য এবং গত রাতের জ্বালা মেটানোর জন্য এই কঠিন রেসিপির অর্ডার দিয়েছে। মাহির মনে মনে এক বাঁকা হাসি হেসে বলল, আমি খুব ভালো করেই জানি বার্ড, তুমি ইচ্ছে করে আমাকে জ্বালানোর জন্য এই কাণ্ড করছ। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তুমি আগে একটু পুরোপুরি সুস্থ হয়ে নাও, তারপর দেখবে তোমার এই হিটলার বর কি চলবে।